সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা নিয়ে ওপার বাংলায় সিনেমার পর এইবার এপার বাংলায় তৈরি হচ্ছে আলোকচিত্র। বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ফৌজিয়া জাহানের নির্দেশনায় ফটো স্টোরিতে তুলে ধরা হয়েছে অমিত লাবণ্যর প্রেমকাব্য ও বিরহ কথা। ফটো স্টোরিতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন এপার বাংলার মডেল শ্রেয়া সেন, আর অমিত চরিত্রে দেখা যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়া শোভনলাল চরিত্রে রয়েছেন এই সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা শাশ্বত দত্ত। দর্শক, আগামী জুনের শেষে প্রকাশ পাবে ফটো স্টোরি শেষের কবিতা। নমস্কার, পরমব্রত বলছিলাম, পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি ঢাকা বাংলাদেশে গিয়ে আমি একটি বেশ অন্যরকম একটা কাজ করলাম, ইন্টারেস্টিং একটি কাজ করলাম। এটাকে একটা ফটো স্টোরি বলা যেতে পারে, বা ফটো ফিল্ম বলা যেতে পারে, বা ছবির মাধ্যমে একটি পরিচিত গল্প বলার প্রয়াস। পরিচিত এবং মানে বিখ্যাত এবং প্রখ্যাত একটি সাহিত্য সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। সেটি একটি সিরিজ অফ ফটোগ্রাফস, অনেকগুলি ছবির মাধ্যমে তার যে মূল গল্পটি সেটি বলার চেষ্টা আমরা করলাম। যারা এই প্রচেষ্টাটির পিছনে ছিলেন বা আছেন তারা মূলত হচ্ছেন ডক্টর শ্রেয়া এবং ফৌজিয়া জামান। এরা দুজন, ডক্টর শ্রেয়া এবং ফৌজিয়া ডক্টর নয়, ফৌজিয়া ছবি তোলে, ও আর্কিটেক্ট পেশায় এবং ছবি তোলাটা ওর প্যাশন, এবং ওই ছবিগুলো তুলেছে। আর শ্রেয়া লাবণ্যর ভূমিকায় অভিনয় বলি বা অপিয়ার করেছে বলি আর কি ফটো স্টোরিটিতে। তো একটা একদমই অন্যরকম কাজ, এবং এরা যারা কাজটি করেছেন তারা কেউই সে অর্থে দেখতে গেলে সিনেমা বা মিডিয়ার সঙ্গে যুক্ত নন। অ্যাজ আই সেড, ফৌজিয়া একজন আর্কিটেক্ট এবং ছবি তোলাটা ওনার প্যাশন। আর ডক্টর শ্রেয়া তো নামেই বুঝতে পারছেন, ডক্টর মানে ডক্টরেট না, শ্রেয়া একজন মানে প্রকৃত ডাক্তার আর কি, মানে প্র্যাকটিসিং একজন ডাক্তার। তিনি এই মুহূর্তে ফরেন্সিক নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু উনি ইজ এ প্র্যাকটিসিং ডক্টর। ওনার স্বামীও ডাক্তার, তাকেও মিট করেছি। ভালো লেগেছে একদম অল্প বয়সী একটি টিমের সঙ্গে কাজ করে, যারা সে অর্থে হয়তো অভিজ্ঞ নয়, কিন্তু তারা তাদের চেষ্টার দিক থেকে কোনো ত্রুটি রাখেনি। অনেক উত্তেজনা, অনেকটা উদ্যম, এই সবটা নিয়ে তারা কাজটা করেছেন। সারা বিশ্বের মানুষ এটি সমাজ মাধ্যমে এবং অন্যান্য মিডিয়াগুলিতে দেখতে পাবেন, সেই অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ আমাকে এই প্রয়াসটির ভাগিদার করার জন্য, এবং অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েননি বা এর সংলাপগুলো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়াটা দুষ্কর, এবং এটা নিয়ে নাটক সিনেমাও কম বেশি সবাই দেখেছেন। কিন্তু এই প্রথম এপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে শেষের কবিতা নিয়ে একটি ভিন্নধর্মী কাজ করেছেন একজন গুণী ব্যক্তিত্ব। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন গুণী ব্যক্তিত্বকে, যিনি শেষের কবিতা ফটো স্টোরির ডিরেক্টর ফৌজিয়া জাহান এবং এই ফটো স্টোরির মুখ্য চরিত্র লাবণ্য ওরফে শ্রেয়া সেন। আপনাদেরকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের আড্ডাতে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা মানে খুবই অবাক হয়েছে যখন শুনেছি শেষের কবিতা নিয়ে এরকম ভিন্নধর্মী একটি প্রজেক্টের কথা চিন্তাও কেউ করেছে। আসলে মানে আমরা তো কম বেশি সবাই পড়েছি এবং এর জনপ্রিয় সংলাপগুলোর সাথে আমরা খুবই ইউজ টু, এবং খুবই হার্ট টাচিং সংলাপগুলো। আমরা সিনেমাও দেখেছি, নাটক দেখেছি, কিন্তু এই ধরনের ফটো স্টোরি আপনি আসলে কিভাবে চিন্তা করলেন, বা এটার প্ল্যানিংটা কতদিন ধরে? আচ্ছা, প্ল্যানিংটা অনেক বড় একটা সময়ে, 1 বছর বলা যেতে পারে, আসলে তার থেকেও বেশি। প্ল্যানিংটায় আসার ব্যাপারটা যদি বলি, শুধুমাত্র জনপ্রিয় কিন্তু না, শেষের কবিতা কিন্তু খুব জীবনধর্মী একটা উপন্যাস। তো এবং এই উপন্যাসটার প্রতি সবার একটা নমনীয়তা না সবার ভেতরে থেকে যায়। যারা এটা পড়েছে ওরা এই উপন্যাসটার টাচ করার ব্যাপারটা বুঝতে পারে। তো এই জন্যই আমাদের আসলে এটা নিয়ে কাজ করা, যে শেষের কবিতাটা নিয়ে আমরা একটা নতুন কিছু করতে যাচ্ছি। সিনেমা নাটক যেহেতু বহুবার হয়ে গেছে, অডিও স্টোরি অনেক শুনেছি আমরা,
তো আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট কিছু করার এবং ডিফারেন্টটা কেন চিন্তা করা যাতে মানুষ পুরা স্টোরিটা বুঝতে পারে খুব সংক্ষেপে, যারা বই পড়তে চাচ্ছে না ওরাও যাতে পুরো স্টোরিটা বুঝতে পারে এবং মানুষ চিন্তা করার ওই স্থানটাও যাতে রাখতে পারে, যে মানে নিজের ভিজুয়ালাইজেশনটা যাতে হারিয়ে না যায়। তো এই দুইটা জায়গার মাঝামাঝি রেখে আমরা যেটা প্ল্যান করলাম যে ছবির মাধ্যমে যদি এটা ফুটে আসে তাহলে হচ্ছে দর্শকরা যারা এটা দেখবে ওরা নিজের চিন্তার জায়গাটাও উন্মুক্ত রাখতে পারবে, আবার গাইডলাইনটাও পেয়ে যাবে যে আচ্ছা এই ঘটনাটা কিভাবে হয়তো রবীন্দ্রনাথ চিন্তা করেছিলেন। হ্যাঁ, ওটা আমাদের চোখে দেখা। এটা ছিল আমাদের একদম ইনিশিয়াল, মানে এইটা শুরু করার জার্নিটা এখান থেকে। আচ্ছা, আমরা জানি যেরকম এটা নিয়ে বহু সিনেমা হয়েছে, নাটক হয়েছে, তো ওই লাবণ্যর যে চরিত্র বা মেইন ক্যারেক্টার যেগুলো ছিল ওগুলো আসলে আমাদের কাছে না একটু ব্লারি হয়ে গেছে না, যে আসলে আমরা কোনটাকে মনে রাখবো। তো আমার মনে হয় যে এই ফটো স্টোরিটা দিয়ে মানুষজন লাবণ্যর চেহারা বা অমিতের চেহারা খুব সুন্দর করে মনে রাখতে পারবে। অবশ্যই। ফৌজিয়া, আপনি একজন প্রফেশনাল আর্কিটেক্ট, তো আর্কিটেক্ট থেকে আসলে ডিরেকশনে কিভাবে এসেছেন? আচ্ছা, ডিরেকশনের আগে আমি বলবো ফটোগ্রাফি। আসলে আর্কিটেকচারও কাইন্ড অফ আর্ট, ফটোগ্রাফিও একটা আর্ট। আমি বলবো যে আমার আর্ট এক্সপ্রেশনের মাধ্যমটা হচ্ছে ফটোগ্রাফি। হ্যাঁ, আর্কিটেকচার আর আর্ট ফটোগ্রাফি কিন্তু খুব ডিফারেন্ট কিছু না, সব দুইটা জিনিসই আমি বলবো প্রপোর্শন নিয়ে কাজ করা। হ্যাঁ, তো প্রপোর্শন এবং ভিজুয়ালাইজেশন, যেটা আমি ভাবছি সেটা চোখের সামনে দেখা, আর্কিটেকচারেও এটা হয়, ফটোগ্রাফিতেও এটা হয়। তো ওইভাবে আমি বলতে পারি যে দুইটা প্রফেশন কিন্তু ভেরি সিমিলার টু মি। তো ফটোগ্রাফি করছি যেহেতু ফটোগ্রাফির সাথে ডিরেকশনটাও চলে আসে। আর এই প্রজেক্টটা যেটা, এটা হাইলি ডিমান্ড করছিল যে এরকম একটা ডিরেকশন যেখানে হচ্ছে খুব সুন্দরভাবে চিন্তা করে স্টোরিটা সাজানো হতে হবে, কারণ কবিগুরুর একটা কাজ নিয়ে কাজ করাটা আসলে অনেক সাহস দিয়ে কাজ করতে হবে। চমৎকার লেভেলের জনপ্রিয় আসলে, মানে এই প্রজেক্টে কাজ করা বা এই প্রজেক্ট নিয়ে কিছু চিন্তা করাও কিন্তু খুবই অসাধারণ একটা ব্যাপার আমার মনে হয়। এখন আমি ওই জায়গাটাতে যদি আসি তাহলে অবশ্যই শ্রেয়া সেনের কথা বলতে হবে, কারণ এই সাহসটা অনেকদিন ধরে হচ্ছিল না, প্ল্যানিংটা ছিল এবং প্ল্যানিংটা অনেক দিন ধরে ছিল। যখন থেকে ফটোগ্রাফি করছি, কাজ করছি, কবিগুরুকে নিয়ে কীভাবে কাজ করব ওইভাবে একটু চিন্তা করছিলাম। তো যখন শ্রেয়া আমার ফ্রেন্ড অবশ্যই, তো আমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করছিলাম। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমি শ্রেয়া সেনকে দর্শক একটু ডিফারেন্ট ওয়েতে পরিচয় করে দিতে চাই। যিনি একজন মডেল এবং তার সবথেকে বড় পরিচয় তিনি কিন্তু প্র্যাকটিসিং ডক্টর। সো ডক্টর হওয়ার পাশাপাশি তিনি মিডিয়াতেও কম বেশি কাজ করছেন। ব্যাপারটা আসলে খুবই চমৎকার। আপনি কিভাবে ওনাকে চিন্তা করলেন? আচ্ছা, যেটা ব্যাপারটা ছিল যে প্রথম থেকে যখন রবীন্দ্রনাথের কোনো কাজ নিয়ে একটা ফটো স্টোরি করার চিন্তা ছিল, ইনিশিয়াল লেভেলে শুধু ছিল যে কোন কাজটা নিয়ে করা যায়, কিভাবে করা যায়। এবং যখন যেহেতু ও এই সব ব্যাপারে অনেক ইন্টারেস্টেড এবং এই রবীন্দ্রনাথকে নিয়ে এর আগেও কাজ করেছে, তো ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গায় মিল ছিল। তো ওখান থেকেই আমাদের না এই আইডিয়াটা আসে যে আমরা একটা ফটো স্টোরি করব। এবং ওকে দেখে এবং ওর সাথে আগেও কাজ করে আমরা একসাথে ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা ফটোশ্যুট করেছিলাম। তো যেটা আমার মাথায় চলে এসেছিল যে লাবণ্য যে চরিত্রটা, ওই চরিত্রটা আমি সামহাও ওর মধ্যে দেখতে পাই, যে ও লাবণ্যকে যেভাবে ভেতরে ধারণ করে, শুধু ধারণ করাটা না, মানে এই লাবণ্যর চিন্তাধারার সাথে ভেতরে বাহিরে দুই ব্যাপারটাই মিলে যাওয়া, ওই জায়গাটায় আমি ওর সাথে খুব মিলবন্ধন পাই আমাদের। যে আমি যদি লাবণ্য ক্যারেক্টারটা নিয়ে কাজ করি তাহলে লাবণ্য আমি অন্য কাউকে আর ভাবতে পারছি না, এরকম একটা অবস্থা থেকে আমার শ্রেয়াকে অ্যাপ্রোচ করা যে তুমি কি চাও এরকম একটা ফটোশুট করতে। এবং ওর ব্যাপারটা যেটা ছিল আমার মনে হয় ওই বলতে পারবে। হ্যাঁ, আমি আপনার কাছে আসি লাবণ্য। আমি লাবণ্য বলি আপনাকে সম্বোধন করি কারণ নামটা এত সুন্দর, বারবার বলতেও ভালো লাগে। আর আমার মনে হয় লাবণ্যটা আপনার সাথে বেশি যায়। আপনার কেমন লেগেছে এই প্রজেক্টের জন্য যখন আপনি প্রপোজালটা পেয়েছেন, এত বড় একটা প্রজেক্টের জন্য? শুরু থেকে আমি বলি, আমি ডক্টর শ্রেয়া সেন। আমি হচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন করছি। আমি এমডি কোর্সে আছি ফরেনসিক মেডিসিনে। তো 1 বছর হয়ে গেল স্পেশালাইজেশনে আছি। তো ফার্স্ট কথা সবাই তো জিজ্ঞেস করে যে ডক্টর তুমি পাশাপাশি কিভাবে সময় করে এইভাবে কাজে এসেছো। আমার একই প্রশ্ন। এই প্রশ্ন সবাই করে, যেহেতু হয়তো আপনার দর্শকরাও জানতে চাইবে। এই প্রশ্নের উত্তর ছিল যে ছোটবেলা থেকে কিছুটা আমি একটা কালচারাল ফ্যামিলিতে বড় হয়েছি। মা খুব রবীন্দ্র ভক্ত, নজরুল ভক্ত।
প্রচুর বই পড়া হতো, নাচ শিখতাম, গান শিখতাম, আবৃত্তিটা মেইনলি ধরে রেখেছি এখন পর্যন্ত। আচ্ছা, তো ওভাবেই রবীন্দ্রনাথ নিয়ে আমি বেশ কিছু লেখালেখি করেছি, অনুবাদ করেছি, রবীন্দ্রনাথ নজরুলের কাজ অনুবাদ করেছি, দেশের বাইরে কিছু আমার লেখা গেছে, ডকুমেন্টারিতে কিছু কাজ করেছি, ক্যামেরার সামনে কিছু কাজ করা হয়েছে টুকটাক, যেহেতু ডাক্তার মানুষ খুব বেশি সময় পাইনি। তো যখন ফৌজিয়া তো আমার ফ্রেন্ড, সত্যি কথা যেটা, যখন ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা দুই ফ্রেন্ড, সো ও যখন ওর একটা প্ল্যান ছিল যে একটা বড় পরিসরে ফটোগ্রাফি, ও ফটোগ্রাফি করে অনেক কিছু, তো একটা বড় পরিসরে কোনো একটা ফটো স্টোরি করবে। তো তখন আমারও মাথায় আসলো, যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে আমি কাজ করি, রবীন্দ্রনাথ নিয়ে নজরুল নিয়ে আমি লেখালেখি করি, আমি বললাম যে আমরা চলো শেষের কবিতা বা আরও কয়েকটা উপন্যাসের কথাও মাথায় ছিল। তো শেষের কবিতা ওর খুব পছন্দ হলো, আমরা যখন গো থ্রু করলাম। তো তারপর যখন বললো যে লাবণ্য ক্যারেক্টারে, ও যখন ভাবলো যে আমাকে, ডেফিনেটলি ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড থ্যাঙ্কস ফৌজিয়া ফর কিপিং ট্রাস্ট অন মি। বাট সবচেয়ে আমার মনে হয় যে মানুষটাকে আমাদের দুজনেরই অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত, সে হচ্ছে পরমব্রত চ্যাটার্জি দাদা, যিনি আমাদের মতন জুনিয়র মানুষ, আমাদের মতন, সত্যি কথা আমরা কেউই সেভাবে মিডিয়ার মানুষ, আমি বা ফৌজিয়া নই, আমাদের একটা ফুল টাইম প্রফেশন আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের মতন। ও সমস্ত জায়গা থেকে উনি যে আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন, উনি আমাদের কাজটাকে এতটাই এনকারেজ করেছেন, হ্যাঁ, এবং উনি আমাদেরকে মানে কি বলবো, এতটাই আমাদেরকে মানে উনি মানে আমাদেরকে যেভাবে হেল্প করেছেন, গাইড করেছেন, সো উই আর ভেরি মাচ গ্রেটফুল টু হিম অ্যান্ড আই থ্যাংক হিম অ্যান্ড অলসো ফৌজিয়া ফর কিপিং ট্রাস্ট অন মি। চমৎকার। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে এসে আমরা আবার কথা বলবো। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। কথা বলছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার জুটির সাথে। শ্রেয়া সেন, আমি আপনার কাছে আবার আসি, সরি লাবণ্য, আমি আপনার কাছে আবার আসি। আপনার মিডিয়াতে কাজ করাটা কবে থেকে শুরু? যেহেতু আপনি ডক্টর প্রফেশনে আছেন, ডাক্তারিতে আছেন, তো সেখান থেকে আসলে মিডিয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে আপনার কতটা স্ট্রাগল করতে হয়েছে, আর এটার স্টার্টিংটা কবে থেকে? আচ্ছা, তাহলে তো অনেক কথায় আসতে হয় যে ছোটবেলায় আমি ছিলাম শিশু নৃত্যশিল্পী, নাচতাম, তো কাজে নাচের প্রোগ্রামের সুবাদে দু একবার টিভিতে যাওয়া হয়েছে। তখন ছোট ছিলাম, তো যেটা হয় মধ্যবিত্ত পরিবারগুলিতে বাবা মা যতই কালচারাল অ্যাক্টিভিস্ট হয়ে থাকুন, তারা সবসময় পড়াশোনার জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন, এবং তারা সবসময় পরীক্ষা সামনে, পড়াশোনা না, আগে পড়াশোনা করো। কাজেই আমার, হ্যাঁ, নাটকের অফার এসেছিল, সত্যি কথা, আমি যখন সম্ভবত 18-19 বছর বা মেডিকেলে যখন পড়ি, এরকম অফার ছিল, কিন্তু পরীক্ষা, আইটেম, টার্ম কার্ড, আমি সাহস করে উঠতে পারিনি যে বাবা এখন যদি আমি এইসব প্রজেক্টে যাই সাপ্লি খেয়ে যাবো, ফেল তো করে যাবো, পিছিয়ে যাবো, এইসব করে সাহস করে ওঠা হয়নি। তো তারপর এভাবে করে করে আসলে বা একটা সব কিছুও তো একটা ব্যাপার থাকে, আমার কাছে মনে হয়েছিল যে আমি কি এটাতে স্যুট করব, কমার্শিয়াল যেমন কোনটাতে আমি স্যুট করব বা কোনটাতে আমার সঙ্গে যাবে। সব প্রপোজাল আসলেই তো হয় না, একটু মনে হয় যে আমি এটা পারবো তো ক্যারি করতে, বা আমাকে এটাতে মানাবে তো। তো ওভাবে আসলে ভেবে চিন্তে অনেকটা সময় চলে গেল। তারপরে কিন্তু আমি কখনো এভাবে প্ল্যান ছিল না যে আমি মিডিয়াতে আসবো বা আমি কোনো সুপার মডেল হবো, মানে এরকম কোনো প্ল্যান ছিল না। ডাক্তারি নিয়ে, ফ্যামিলি নিয়ে এভাবেই আগাচ্ছিলাম। তো ফৌজিয়া তো অনেকদিন ধরে ফ্রেন্ড, আর ও হয়তো আপনাকে সেভাবে বলেনি যে ও কিন্তু অনেক বাংলাদেশের বড় বড় স্টারদের সঙ্গে ওর কাজ করা। আচ্ছা, হ্যাঁ, ইভেন পরান, দামাল, এসব সব মুভির প্রি পোস্ট ফটোশুট ওর করা। আসলে ওরকম না, আমি যদি আমার ফটোগ্রাফির ব্যাপারে বলি, আমার ফটোগ্রাফিটাকে আমি বলবো একটু থিম বেসড, আর্ট ওরিয়েন্টেড ফটোগ্রাফি। হ্যাঁ, বনের দিঘি নামে আমার একটা ফটোগ্রাফি প্ল্যাটফর্ম আছে, যেটা ফেসবুক, ইনস্টাগ্রামেও দেখতে পারবেন আপনারা বনের দিঘির কাজ। বনের দিঘি একটা ফটোগ্রাফি প্ল্যাটফর্ম, যেটা নামটাই এসেছে ওই চিন্তাধারা থেকেই, যে নামটা শুনলেই সবাই রিলেট করতে পারবে যে আচ্ছা ছবিটা কেমন হতে পারে। হ্যাঁ, মানে ছবিটা যে খুব নেচার ওরিয়েন্টেড হবে, খুব ন্যাচারাল ব্যাপারটা থাকবে, এটার মধ্যে একটা অ্যাস্থেটিক থাকবে, আর্টিস্টিক একটা অ্যাপ্রোচ থাকবে, ওই জিনিসটা ধরে রেখেই বনের দিঘি সবসময় কাজ করে। এখন মডেলের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, অনেকের সাথে কাজ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে, কিন্তু শেষের কবিতার কথা যদি বলি, এটা একটা বলতে হবে আমার যে একটা স্বপ্নের প্রজেক্ট, যেটা অনেক দিন ধরে স্বপ্ন দেখে একটা বাস্তবে রূপান্তর হয়েছে, এবং স্বপ্নটা এই পর্যন্ত বড় হয়ে আসার একটা বড় কারণ ছিল হচ্ছে আমি যে কো আর্টিস্ট আমার সাথে পেয়েছি, যাদেরকে কাজ করার জন্য পেয়েছি, এদের কারণেই এটা সফল হয়েছে। হ্যাঁ,
এবং যখন আমরা শেষের কবিতা সিলেক্ট করেছিলাম, এটা সিলেক্ট করার একটা বড় কারণ ছিল যে যেহেতু আমি ওর সাথে কাজ করতে চাচ্ছিলাম, তো ওকে আমি লাবণ্য হিসেবে চিন্তা করতে পারছিলাম বলেই শেষের কবিতা হয়েছে। হ্যাঁ, এবং এরপরে যদি মানে আপনার কাছে অলরেডি ক্যারেক্টার ছিল বলেই আপনি এটাকে সাহস করতে পেরেছেন যে আমি কাজটা করতে চাই, এটা করতে পারি, এইটাই দিস ইজ দ্য রাইট টাইম তখন মনে হচ্ছিল। আচ্ছা, আপনি তো মিডিয়ার সাথে একেবারেই সংশ্লিষ্ট না, যদিও টুকটাক কাজ করেছেন, কিন্তু মিডিয়াতে আপনি ওভাবে করে পরিচিত হতে চাননি বা হননি, কিন্তু এই যে অমিত ক্যারেক্টারের জন্য আপনি পরমব্রত চট্টোপাধ্যায়কে কিভাবে অ্যাপ্রোচ করলেন, মানে তাকে কিভাবে রিচ করলেন বা তাকে কিভাবে রাজি করালেন? একদম আমি মিডিয়াতে ওইভাবে ফ্রন্ট লাইনে কাজ করা হয়নি, বাট মিডিয়া অনেক পার্সোনালিটির সাথে আমার কাজ করা হয়, যেহেতু আমি ক্যামেরার পেছনের মানুষ। হ্যাঁ, অনেকের সাথেই কাজ করা হয়। এবং অমিতের জন্য আমরা আসলে শুধু বাংলাদেশে না, আমরা দুই বাংলাই মোটামুটি অনেককেই চিন্তা করেছি, এবং বাংলাদেশে অনেকের সাথে কথা বলে আমাদের সবকিছু মিলে অ্যাডজাস্ট হয়নি, এটাও সত্যি কথা। এবং পরমদাকে যে আমরা চাচ্ছিলাম সেটাও প্রথম থেকেই চাচ্ছিলাম, কিন্তু একটা ব্যাপার ছিল কি যে পরমদার মতো এত বড় একটা আর্টিস্টকে অ্যাপ্রোচ করতে আমরা আসলে কিছুটা ভয় পাচ্ছিলাম যে উনি কি আমাদেরকে সময় দিতে পারবে, কিংবা আমরা ওনার সাথে কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, পুরো ব্যাপারটা একটু সাহসের ব্যাপার ছিল। কিন্তু যখন আমরা ওনার সাথে কথা বলি এবং উনি আমাদের পুরা স্ক্রিপ্ট এবং আমরা যেভাবে জিনিসটাকে করব চিন্তা করেছি, উনি ওই চিন্তাটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং খুব সহজেই কিন্তু উনি আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, যেটা আসলে খুব সারপ্রাইজিং ছিল, কিন্তু সবকিছু ওইভাবেই, ওই কারণেই সবকিছু সুন্দরভাবে শেষ হলো। চমৎকার। লাবণ্য, আপনি এই ফটো স্টোরিতে কতটা লাবণ্য হয়ে উঠতে পেরেছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, লাবণ্য, রবি ঠাকুরের চরিত্রগুলো যেটা হয় যে রবি ঠাকুরের চরিত্রগুলো কিন্তু কোনোটা অবলা চরিত্র না, খুব শক্তিশালী নারী চরিত্র। হ্যাঁ, সমসাময়িক অন্যান্য ঔপন্যাসিক, তাদের নাম আমি না বলি, যদি আমি দেখি অনেকেই দেখা যায় যে নারীরা খুব মানে অবহেলিত বা দুর্বল, যেটা সেই সময়ের প্রেক্ষাপটে ছিল। রবীন্দ্রনাথের একটা ব্যাপার থাকে, ওনার নারী চরিত্রগুলো মোর অর লেস আমরা দেখি যে খুব মেন্টালি পাওয়ারফুল, খুব স্ট্রং। সবাই তা না, যেমন কোভিডের আগে আমি করেছিলাম ফটো স্টোরি, সেটা অবশ্য ছোট পরিসরে ছিল। আমি রবি ঠাকুরের হৈমন্তী চরিত্রায়নটা করেছিলাম। আমার আরেকটা নাম হৈমন্তিকা। সো হৈমন্তী চরিত্রায়নটা আমি করেছিলাম, এবং হৈমন্তী ছিল একটা ডিপ্রেসিং ক্যারেক্টার। সো লাবণ্য ক্যারেক্টারটা যখন আমি করি, লাবণ্য শেষের কবিতা আগেও পড়েছি, আবারও যখন রিভাইজ করি কয়েকবার, তখন বুঝলাম যে লাবণ্য হচ্ছে খুব ইন্ট্রোভার্ট হলেও সে খুব মেন্টালি পাওয়ারফুল একটা মেয়ে, যে অনেক পড়াশোনা জানে, যে লেখাপড়া করে, যে সেলফ কনসার্নড এবং খুব কনসিয়াস একটা মেয়ে, এবং তার অনুভূতিরও অনেক ব্যাপ্তিটা অনেক বেশি। সে যখন কাউকে ভালোবাসছে, যেমন সে অমিতের, সে বলছে যে অমিতের প্রেমে যখন সে পড়ছে যে আমি যাকে ভালোবাসি উজাড় করে ভালোবাসি, তো তখন আমার মনে হলো যে লাবণ্যর সঙ্গে কিছু জিনিস আমার অটোমেটিক্যালি মিলে গিয়েছিল। কয়েকটা পয়েন্ট। লাবণ্য ছিল প্রচন্ড প্র্যাকটিক্যাল একটা মেয়ে, শুধু ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার মেয়ে ছিল না, এবং খুব প্র্যাকটিক্যাল একটা মেয়ে। তো এই দুইটা ক্যারেক্টারকে এক জায়গায় নিয়ে আসা, যে একবার উজাড় করে ভালোবাসলাম, আবার আমি রিয়েলিটিতে ফেরত চলে আসলাম, মানে কাল্পনিক এবং বাস্তবিক চরিত্রের একটা সম্মেলন। হ্যাঁ, দুইটা জিনিসের যে একটা জায়গায় মিল হতে হবে, এইটা ধারণ করাটা কিন্তু সবার মধ্যে হয় না। যেটা চরিত্র হিসেবে রবীন্দ্রনাথ একটা চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলেছে, তো ব্যক্তি হিসেবে একটা মানুষের ওই চরিত্রটাতে আসাটা অনেক দিনের একটা সাধনার ব্যাপার, মানে লাবণ্যকে ভেতরে ধারণ করতে হবে সেটার জন্য। তো আমার মনে হয় ওই পয়েন্টটাতে আমার খুব একটা স্ট্রাগল করতে হয়নি। আমি একই সাথে খুবই ইমোশনাল, অনেক ড্রিম দেখতে পছন্দ করি, দ্য স্কাই ইজ দ্য লিমিট এসবে বিলিভ করি, আবার একই সাথে আমি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো আমার এই জায়গাটা, লাবণ্যের ক্যারেক্টারের এই সাইডটা যে কোনো মেয়েরই ভালো লাগবে, এবং এটা ভেতরে তুলে ধরতে আমার মানে খুব ভালো লেগেছিল। মানে আপনি রিলেট করতে পেরেছেন? রিলেট করতে পেরেছি। তো সবকিছু মিলে লাবণ্য আসলে আমি মনে করি যারা কাজ করছেন, যে কোনো মেয়ে যারা রবীন্দ্রনাথ বা যে কোনো উপন্যাস বইপত্র একটু হলেও পড়েছেন, তাদের জন্য এই ধরনের ক্যারেক্টার ড্রিম ক্যারেক্টার। আর আমাদের কাজটা এটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, সরকারের অনুদানের কাজ, দুবাংলা মিলিয়ে। সো আমাদের তৎকালীন মন্ত্রী কে এম খালিদ এমপি স্যার, উনি যখন দেখলেন আমাদের কাজটা, স্ক্রিপ্টটা, এবং উনি তো কাজটা খুবই অ্যাপ্রিসিয়েট করলেন। আমার আগের কাজ দেখলেন, ফৌজিয়ার আগের কাজ দেখলেন, পরমব্রত দত্ত আগের কাজ, উনিও সাজেস্ট করলেন যে দুই বাংলা থেকে কাকে নেওয়া যায়। উনিও যখন ওনার একটা সাজেশন ছিল যে দুই বাংলার মিলবন্ধন, হ্যাঁ, কাউকে করা যায়। তো তখন সবকিছু মিলে মানে কাজটা আমরা আসলে লাকি, এক্সট্রিমলি
এক্সট্রিমলি লাকি যে হ্যাঁ সরকার মানে গভর্নমেন্টের একটা স্তর আমাদের জায়গা আমাদের কাজটা পছন্দ করলো, তারপর সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের কাজটা পছন্দ করলো, পরমব্রত দা আমাদের স্ক্রিপ্টটা পছন্দ করলো, এবং উনি আমি সেভাবে তো আসলে আমি ডাক্তার মানুষ সেভাবে কাজ করিনি, তারপরে উনি যখন আমার প্রোফাইল দেখলেন যে আমি এর আগে ডায়মন্ড ওয়ার্ল্ডে কাজ করেছি, আমার সঙ্গে ওনার সেভাবে পরিচয় তো ছিল না, কয়েকবার ফোনে কথা হয়েছে, জুমে কথা হয়েছে, ভিডিও কল হয়েছে। তো অ্যান্ড ওয়েন ই সেড ইজ ওকে, তো আমি তো ফৌজিয়াকে এটাই বললাম। ও যখন ফার্স্টে প্ল্যান করলো যে মানে আমি বললাম তুমি কাকে চাও, আমাকে তো লাবণ্য ক্যারেক্টার আগেই বললো যে তুমি পরমব্রত দার কথা তো প্রথমেই মাথায় আসে না স্বাভাবিক, আমি বললাম যে তুমি অমিত ক্যারেক্টারে কাকে নিতে চাও। কিন্তু ছিল, কিন্তু আমরা সাহস করছিলাম না, ওর মাথায় অনেক বড় ড্রিম ছিল, ও অনেক বড় বড় ড্রিম দেখে। তো আমি বললাম তুমি অমিত ক্যারেক্টারে কাকে চাও, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে? তো আমি বললাম যে না এখন একটা প্ল্যান তো করতে হবে, এখন আমি যদি বলি অমিত ক্যারেক্টার শাহরুখ খানকে চাই সেটা তো সেটা হু নোজ শাহরুখ খান আসতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন তুমি স্বপ্ন দেখতে দোষ কি? হ্যাঁ স্বপ্ন দেখতে দোষ কি, ওটাই। তো ও তখন বলে কি যে শ্রেয়া আমার মনে হয় পরমব্রত চট্টোপাধ্যায় উনার মতন ভালো কেউ ক্যারি করতে পারবে না। আর ইউ সিরিয়াস? উনাকে রিচ করা, এবং উনি তুমি বলছেন না উনাকে রিচ করব, উনাকে আমি উনি পছন্দ করবে, শি ইজ ভেরি কনফিডেন্ট। টিমের সবাই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল যে এটা দিস ইজ নট গোনা হ্যাপেন, যে এটা হবে না আসলে। আমি আপনাদের কাছে আবারও ফিরবো, সময় হলো ছোট একটা বিরতি নেবার। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট আরেকটি বিরতি নেবার, ফিরে এসে থাকছে আরো কিছু চমৎকার আড্ডা, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনারা যেটা বলছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায় আপনাদের স্ক্রিপ্টটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং উনি খুব এনজয় করেছে এই প্রজেক্টে কাজ করতে। তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? আমার যদি বলি বড় পরিসরে প্রথম কাজ করা, ছোটখাটো কাজ এর আগে করেছি। ছোটখাটো কাজ বলতে যেমন হৈমন্তী আমি করেছিলাম, সেটা সেভাবে বড় পরিসরে হয় না, অ্যামেচার কাজ ছিল। তার সাথে তো ছিল না? না, ফৌজিয়ার সাথে ছিল না। না, পরমব্রত চট্টোপাধ্যায় সঙ্গে, হ্যাঁ, আমি তার সাথে কাজের অভিজ্ঞতা বলছি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যখন, তো এটাকে আমার ডিবাট প্রজেক্ট বলা যায়। এর আগে আমি ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা ফটোশুট করেছিলাম, বাট সেখানে তো কোনো মেল কোস্টার ছিল না, আমি একাই ছিলাম। সো ওটা আমাদের একসাথে কোলাবোরেশন একটা ছিল, কাজ ছিল। তো আমার ফার্স্ট ডিবাট প্রজেক্ট, আমি জানি না মিডিয়াতে আমার আসলে সামনে, আমরা তো ভবিষ্যৎ জানি না, সময়ই বলে দিবে সামনে আমি কি কাজ করব, কি কাজ না আমরা করব। এখনো অনেক বড় বড় স্বপ্নের মধ্যেই আছি, দেখা যায়, এটা একটা ডিসক্লেইমার। স্বপ্ন না দেখলে সত্যি করবেন কি করে, তাই না? ওই তো আমার মা, বললাম যে আমার মা বলতো দ্য স্কাই ইজ দ্য লিমিট, দেখা যাক। তো যখন আমার ফার্স্ট কাজ মিডিয়াতে ডিবাট প্রজেক্ট উইথ পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি শুধু দু বাংলাই না, যিনি বলিউডেও কাজ করেছেন, বলিউডেও একটি পরিচিত নাম। সো ডেফিনেটলি আই এম ব্লেসড, ইটস গডস ব্লেসিংস যে আমার স্টার্টিংটা ওনার হাত ধরে। এবং উনি শুধুই সহশিল্পী নন, ওনার সঙ্গে হয়তো এখন দুজনেই খুবই ব্যস্ত থাকি, দাদার সঙ্গে, ইনফ্যাক্ট দাদার চেয়ে বৌদির সঙ্গে আমার ভালো সম্পর্ক, পিয়া বৌদির সঙ্গে অকেশনালি মাঝে মাঝে কথা হয়। তো টুকটাক আসলে সবাই খুব ব্যস্ত থাকি, দাদার সঙ্গে হয়তো সপ্তাহে এক দু সপ্তাহ পর একটু কাজের জন্য বা এইসব নিয়ে একটু কথা হয়। সো হি ইজ আ মেন্টর অলসো। উনি কিন্তু এত সিনিয়র একজন মানুষ, অভিজ্ঞ মানুষ, এবং উনি একজন অভিভাবক তুল্য একজন মানুষ। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আমাদের সঙ্গে এবার হলোই, সাথে উনি আমাদেরকে অনেক গাইড করেছেন, অনেক মানে হি ইজ আ ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড টু, অ্যান্ড আ ভেরি গুড মেন্টর, এটাই আমি বলবো। দারুণ। ফৌজিয়া, আপনি তো ক্যামেরার পেছনে কাজ করছেন অলরেডি, ছবি নিয়ে কাজ করছেন, টুকটাক কাজ চলছে। তো ভবিষ্যতে কি সিনেমার ডিরেকশনে কাজ করার কোনো প্ল্যানিং আছে কিনা, যেহেতু আপনি বড় বড় স্বপ্ন দেখছেন? সেটা হয়তো আমরা একটু সময়ের উপরে ছেড়ে দিতে পারি। আচ্ছা, মানে প্ল্যানিং তো থাকে মানুষের। হ্যাঁ, স্বপ্ন তো আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। আচ্ছা, তাহলে আমরা বড় স্বপ্ন যদি আমাকে অতদূর নিয়ে যায়, তাহলে অবশ্যই এখানে বসে হয়তো আপনার সাথে সিনেমা নিয়েও একসময় কথা হবে। ডেফিনেটলি, আমরা সেটাই আশা করছি। শ্রেয়া, আপনার কাছে আমার, সরি বারবার ভুল করছি, লাবণ্য, আমি আপনাকে লাবণ্য বলতে চাই। শ্রেয়া বলতে পারেন, আমি আপনাকে লাবণ্য বলতে চাই। লাবণ্য বলতে পারেন, এনিথিং ইজ ওকে। লাবণ্য, আপনি তো একজন প্রফেশনাল ডক্টর, আপনি প্র্যাকটিস করছেন, তো এইখানে মানে ডাক্তারি প্রফেশনের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে আপনার মানে খুব বেশি ঝড় ঝাপটা পোহাতে হয় কিনা? যেহেতু আমরা জানি যে ডাক্তাররা তাদের কাজের বাইরে কিছু চিন্তা করারই সময় পায় না, সেখানে আপনি এরকম কালচারাল মাইন্ডেড হয়ে এত বড় কাজগুলো করে যাচ্ছেন, একটার পর একটা করছেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের কাজ করছেন, এরকম বড় একটি ফটো প্রজেক্টে কাজ করেছেন, তো কিভাবে সময়টা ম্যানেজ করেন? আচ্ছা, তো এখানে আমি বলি আমি কিছু ব্যাপারে আমি ব্লেসড। তো
তো আমার যেমন আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ, আমার টিচাররা, আমার ডিপার্টমেন্টে আমি ফরেন্সিক মেডিসিন এমডি করছি, আমার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শাহ আলম স্যার, ওনাকে যখন আমি ফার্স্ট বললাম যে স্যার হয়তো দেখছেন প্রোগ্রামটা, স্যার আমি তো এরকম একটা কাজ করব, স্যার তো খুবই অ্যাপ্রিসিয়েট করলেন, যেটা সাধারণত ডাক্তাররা করে না। সাধারণত আমার কোর্সমেট যারা আছে, সিনিয়র জুনিয়র সবাই, তারা হয়তো বা মর্গের বাইরে কিছু চিন্তাই করতে পারে না আমার মনে হয়। প্রত্যেকেই পিজিতে যারা আছে, মানে বিএসএমএমইউতে যারা আছে, তারা পড়াশোনা, দিনরাত পড়াশোনা, হয়তো পড়াশোনার বাইরে একটু খাওয়া দাওয়া, এইটুকুই জীবন। হ্যাঁ, তো আমি নিজে ইচ্ছা করে ফরেন্সিক মেডিসিনে এসেছি, বেসিক সাবজেক্ট এটা আমার আশা এই কারণেই যে ক্লিনিক্যালের খুব বেশি প্রেশার আমি নিতে চাইনি, যে একটু কালচারাল কাজগুলো, একটু ফ্যামিলি টাইম, একটু মি টাইম থাকুক। সো কালচারাল কাজটার কথা ভেবেও আমার একটু ফরেন্সিকে আসা। তো এখানকার যে প্রেশারটা, সেটার সঙ্গে হ্যাঁ একটু তো কষ্ট হয় আপু, আসলে যে দুটো এখানে পড়াশোনা, পরীক্ষা থাকে, আমার এই বয়সেও অনেক পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়, পরীক্ষা, প্রেজেন্টেশন। আবার যেমন আমি যেদিন শ্যুট করে আসলাম ফৌজিয়ার সাথে, তার পরদিনই ছিল প্রেজেন্টেশন। সো ভোরে উঠে প্রেজেন্টেশন করা, কিন্তু তারপরও ব্যাপারটা কি, আপনি একটা ব্যাপারকে, আপনার যদি প্যাশন থাকে, আপনি যদি মন থেকে কিছু চান, ইট উইল হ্যাপেন। হ্যাঁ, আমি ওই যে একটা রুলস, ল অফ অ্যাট্রাকশন ছিল না, ল অফ অ্যাট্রাকশন, আপনি যদি চান দুনিয়া ষড়যন্ত্র করে আপনাকে সেটা পাইয়ে দেবে। হ্যাঁ, আজ হোক কাল হোক সেটা পাইয়ে দেবে। সো আমার ওইটাই মনে হয়, প্লাস গড ওয়াজ উইথ মি। সো আমার ছোটোবেলায় আমার একজন খুব শ্রদ্ধেয় শিক্ষিকা ছিলেন, আমি বিকরণসা স্কুল কলেজের টিচার। আমি আমার টিচারদের কথা বারবার বলবো, কারণ আসলে ওনাদের অবদান আমার লাইফে অনেক বেশি। ম্যাডাম ইংলিশের ম্যাডাম ছিলেন জান্নাতুল ফেরদৌস শিলা ম্যাডাম। আমি যখন নাচতাম, গান গাইতাম, আবৃত্তি করতাম, পড়াশোনাও করতাম, পড়াশোনাও খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। তো ম্যাডাম সব মানে অল ইন ওয়ান বলা চলে না, সেটা আমি বলবো না। যাই হোক, তখন ম্যাডাম এই কথাটাই বললেন যে তুমি পারলে কেন করবে না, যে ম্যাডাম সামনে তো পরীক্ষা, একটা প্রোগ্রাম করব, পারলে কেন করবে না, অবশ্যই তুমি যদি পারো কেন করবে না, সব করবে। হ্যাঁ, অলরাউন্ডার কজন হতে পারে, সব করবে। সো আমার যখন এরকম কাজটা হলো, আমার তখন সেকেন্ড সেমিস্টার শেষ হলো বিএসএমএমইউতে, বা তার আগে থেকে ওর সঙ্গে এটা নিয়ে কাজ চলছে। কিছু কিছু ব্যাপার যেমন আমার উপর ছিল, যে শেষের কবিতার আর্টিস্টিক সাইডগুলো, আমরা প্রত্যেকে এখানে আর্টিস্ট, প্রত্যেকেই আবার এখানে কাজগুলো নিয়েও গবেষণা করেছি, যে লেখালেখি, এখানে কোন কোন লাইনগুলো আমি তুলতে পারবো নিজেকে, এটা নিয়ে আমি পুরো লিখেছি, পুরো বইটা করেছি। তখন আমার মনে হলো যে আমি কি পারবো। মাঝে মাঝে রাত্রে খুব প্যানিক হতো যে আমি কি পারবো। আমার ফ্রেন্ডদেরকে বলতাম, ফ্যামিলি মানুষজনকে বলতাম যে দুটো কাজ একসঙ্গে চালাতে, এত বড় একটা প্রজেক্ট, হ্যাঁ সরকারি অনুদানের প্রজেক্ট, হ্যাঁ এবং এরকম একজন স্টার আসবে, উনি না পরে কি বলবে যে তুমি কি কিছুই পারো না। আমি একটা তো ভয় কাজ করতো, সত্যি কথা যেটা। তখন মনে হলো যে চাইলে কেন পারবো না, চাইলে সব সম্ভব, দুনিয়ার সব সম্ভব। সো ওই কনফিডেন্সটা ছিল, প্লাস নিজের মতন কাজ করে গেছি, পড়াশোনা করে গেছি, এবং আমার টিচারদের সহায়তায় বাই গডস গ্রেস যেভাবে হোক এই পর্যন্ত 2টো সেমিস্টার আমি দিলাম, তো আমার সিজিপিও খুব ভালো। সো আমি আশা করছি, আমি জানি না, আশা করছি সবই চালিয়ে যেতে পারবো, দেখা যাক। হোপফুলি, আমরাও খুবই হোপফুল। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি প্রচন্ড এনার্জেটিক, আর একদম মানে ভেতর থেকে যদি আসলে আগ্রহ থাকে, কোনো কিছুর প্রতি প্যাশন থাকে, তাহলে আসলে কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। এই ওয়ার্ডটাই আমি ইউজ করতে যাচ্ছিলাম, প্যাশন। হোয়াট ইউর হার্ট সেইজ। হ্যাঁ, আপনার হার্ট যদি চায়, আপনার প্যাশন যদি থাকে, পুরো ইউনিভার্স আপনাকে সেটা পাইয়ে দিতে বাধ্য। একদম। লাবণ্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং ফৌজি আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের দুজনকে আমরা বড় পর্দায় দেখতে চাই, বড় বড় স্বপ্ন দেখুন এবং সেগুলো পূরণ করুন, আমরা সেই আশাই করছি। আমরাও আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, যেহেতু রিলিজটা হবে আমাদের জুনের শেষে, আমরা আশা করছি। তো দেখা যাক, শুভকামনা আশা করছি আপনাদের। আমাদের অমিতকে, আপনি আমাকে বারবার লাবণ্য বলছেন, আমি আসলে আমরা অমিতকেও এখানে দেখতে চাই, মিস করছি। তো অমিত তো বর্তমানে মুম্বাইতে আছেন, তো অবশ্যই আশা করছি যখন রিলিজ হবে, অমিত সহ আমরা আবার আপনাদের কাছে কিছু বলতে পারবো, পুরো বাংলাদেশের, বাংলার সবার উদ্দেশ্যে, রবীন্দ্র প্রেমী, নজরুল প্রেমী যারা আছে সবার উদ্দেশ্যে কিছু আবারও বলতে পারবো। এবং আশা করছি এই জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে, তারা এই কাজগুলো দেখে আমাদের সাহিত্য সম্পর্কে জানবে, বাংলার সম্পদ, বাংলার সাহিত্য, এই জিনিসগুলো সম্পর্কে তারা আরো এনরিচড হবে, যেটা আমাদের মূল উদ্দেশ্য এই কাজটা। সেটা আমার মনে হয় কি, যে এই যে উপন্যাসগুলো, গল্পগুলো, এত জনপ্রিয় উপন্যাস, গল্পগুলো হারিয়ে যাচ্ছে, তো এই কাজগুলো দিয়ে যদি ফুটিয়ে তোলা যায়, এবং এই ব্যস্ত জীবনের মধ্যে সবাই যেন এই সাহিত্য চর্চার মধ্যে চলে আসতে পারে, একদম সোশ্যাল মিডিয়ায় 5টা মিনিট সময় দিয়ে যেন অ্যাটলিস্ট মানে সাহিত্য চর্চার মধ্যে মানুষ থাকে, ওই প্রয়াস থেকেই কিন্তু আমাদের এই কাজটা করা। দারুণ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য এবং আমাদের সাথে এই চমৎকার আড্ডায় শামিল হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে, এবং আপনারা জানেন, শুনলেন যে কিভাবে একটা
হারিয়ে যাওয়া স্মৃতি বা হারিয়ে যাওয়া গল্প উপন্যাসগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এই প্রজন্মের কিছু গুণী ব্যক্তিত্ব। আশা করছি আপনারা এই প্রজেক্টগুলোকে, এই কাজগুলোকে অনেক অনেক সম্মান জানাবেন এবং সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথে